এসএসসিতে কমেছে পাশের হার ও জিপিএ-5। ছেলেদের চেয়ে ভালো করেছে মেয়েরা। কঠিন ছিল অনেক, আলহামদুলিল্লাহ সবগুলোতে আমি এ প্লাস পেয়েছি, খুবই ভালো লাগছে। পরিশ্রমটা সার্থক। মা বাবা তারাও সন্তুষ্ট হয়েছে, এটাই আমার প্রাপ্তি। খাতার সঠিক মূল্যায়ন হয়েছে বলছেন শিক্ষামন্ত্রী। মন খুলে গান দেওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না। কেউ না পড়লে তাকে নাম্বার বাড়িয়ে দিলে শিক্ষামন্ত্রী সন্তুষ্ট হয় না। শেখ হাসিনাকে দ্রুত ফেরত চায় ঢাকা। বাংলাদেশের সাথে সুসম্পর্ক চান মোদি, জানালেন ভারতীয় হাই কমিশনার। আমরা আশা করি ভারত এই ব্যাপারে পজিটিভ বিষয়। তো 5 তারিখে হাসিনা যে কাজটা করেছেন সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারি রাষ্ট্রের স্তম্ভতার প্রতি বিমান দৃষ্টি দেখিয়েছে এবং সেই কাজটি ভারত সরকার করতে দিয়েছে। কোনো ইস্যু নাই যা আমরা বসে সেটেল করতে পারি না। আমার প্রধানমন্ত্রীও আমাকে সবসময় এইটা বলেছে যে সম্পর্ক ভালো থাকা বিশেষ দরকার। দেশকে ঋণ ও আমদানি নির্ভর করে তুলেছিল ফ্যাসিবাদী শাসক, বললেন প্রধানমন্ত্রী। এসডিজি বাস্তবায়নে একসাথে কাজ করার আহ্বান। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আমদানি ও বিপণন বেসরকারি খাতকে দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শোধনাগার স্থাপনেও সুযোগ সৃষ্টির তাগিদ। রিয়াদে নিহত 16 বাংলাদেশের পরিবারের শোকের মাতম। মরদেহ দ্রুত দেশে আনার দাবি, পাশে থাকার আশ্বাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের। বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটি অফ করে দিছি গতকাল থেকে, আজকে বলে রাখছি যেগুলো শুনবেন অফ করে দিত সাথে সাথে। ছাত্র জনতার উপর হামলার খবর সম্প্রচার বন্ধে আরাফাতকে নির্দেশ দেন ওবায়দুল কাদের। ট্রাইব্যুনালে কল রেকর্ড দাখিল। এবং বিধানসভা ঘেরাও অভিযান ঘিরে উত্তপ্ত ঝাড়খণ্ড। শিক্ষার্থী পুলিশ সংঘর্ষ, ধরপাকড়, বাড়ছে রাজনৈতিক উত্তাপ। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি সানজিদা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। গেল 19 বছরের মধ্যে এবার সবচেয়ে খারাপ হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। কমেছে পাশের হার ও A+-এর সংখ্যা। গড় পাশের হার 62.25%, যা গতবারের চেয়ে 6% কম। ফল বিপর্যয় হয়েছে মাদ্রাসা ও কারিগরি বোর্ডেও। পরীক্ষার খাতার প্রকৃত মূল্যায়নে এমন ফলাফল বলে জানান শিক্ষামন্ত্রী। প্রাকৃতিক দুর্যোগের কারণে গত প্রায় 2 দশকের মধ্যে দেরি করে অর্থাৎ 82 দিনে দেয়া হলো এসএসসির ফলাফল। আর 19 বছর পর সবচেয়ে খারাপ ফল পেল এইচএসসির শিক্ষার্থীরা। এবার পাশের হার গতবারের চেয়েও 6% কম। 18,29,000 পরীক্ষার্থীর মধ্যে ফেল করেছে প্রায় 7 লাখ। গড় পাশের হার 62.25। কমেছে A+-এর সংখ্যাও। গত বছর A+ পেয়েছিল 1,39,000, এবার পেয়েছে 1,16,000। ফলাফলে এবারও এগিয়ে ছাত্রীরা। সাধারণ বোর্ড ভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে ঢাকা। গড় পাশের হার 71.63%। আর সবচেয়ে খারাপ ফল ময়মনসিংহের। পাশের হার 57.39%। মাদ্রাসা ও কারিগরি বোর্ডেও ফল বিপর্যয়। পাশের হার যথাক্রমে 55 ও 58%। 30,000-এর বেশি প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছে 669টি, একজনও পাশ করেনি 312টিতে। ফলাফল ঘোষণা করে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, এসব প্রতিষ্ঠান নিয়ে আলাদা পরিকল্পনা হবে। পাশের হার হয়েছে 62.25। জিপিএ+ পেয়েছে 1,16,676 জন। যেই সমস্ত ছাত্রছাত্রীরা তাদের খাতা পুনর্পরীক্ষার জন্য আবেদন করবেন, তাদের সম্পূর্ণ খাতা পুনর্পরীক্ষণ করা হবে। এবার ফলাফলে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে জানান প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা। সকল শিক্ষা বোর্ডে একক প্রশ্নপত্র প্রযুক্ত হয়েছিল এবং আমরা দেখেছি সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল, বডি ওয়ার্ন ক্যামেরা ছিল এবং যে মূল্যায়ন হয়েছে সেটা শতভাগ নির্মমভাবে করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড জানায়, এবার একাদশে মোট আসন 25 লাখ। এসএসসিতে পাশ করেছে 11 লাখ। আগের মতোই ফলাফলের ভিত্তিতে কলেজে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা।
15 সেপ্টেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে একাদশ শ্রেণীর পাঠদান শুরু হবে বলেও জানানো হয়। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পরই উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় ছিল আনন্দ, কান্না আর স্বপ্ন পূরণের মুহূর্ত। দীর্ঘদিন পরিশ্রমে ফলাফল ভালো হওয়ায় সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা। আসাদুজ্জামান কাননের ক্যামেরায় রাশেদ রায়হানের রিপোর্ট। কেউ কাছে স্বপ্ন ছুঁতে পারার কষ্টে, কেউ আবার চোখের জল মুছছে কাঙ্ক্ষিত ফল হাতে পাওয়ার আবেগে। কত রাতের পড়া, কত পরীক্ষার দুশ্চিন্তা, সবকিছুর পরে আজ হাতে ফলাফল। অপেক্ষার প্রহর শেষে যেন এক মুহূর্তে বদলে গেল পুরো চিত্র। সকাল থেকেই শিক্ষার্থী আর অভিভাবকের আনাগোনা। ফল প্রকাশের পরই ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শুরু হয় উচ্ছ্বাস। কেউ বন্ধুকে জড়িয়ে ধরছে, কেউ ছুটছে বাবা মায়ের কাছে, কেউ আবার শিক্ষকের সঙ্গে ভাগ করে নিচ্ছে সাফল্যের আনন্দ। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি, আমার কাঙ্ক্ষিত ফলাফলটি আমি পেয়েছি। 10টা বছর এটারই তো অপেক্ষা, তাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। জিপিএ 5 হইলেই হয়তো, কিন্তু গোল্ডেন পেয়েছি, আরো ভালো লাগছে। মাশাআল্লাহ, আমি গোল্ডেন জিপিএ 5 পেয়েছি। একই চিত্র রাজুক উত্তরা মডেল কলেজ সহ রাজধানীর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও। ফল হাতে নিয়ে কেউ হাসছেন, কেউ আবেগে কাঁদছেন। যতটুকু সময় ছিল ততটুকু সময় আমরা ইউটিলাইজ করার চেষ্টা করেছি। হায়ার ম্যাথের এমসিকিউটা কঠিন ছিল অনেক, আলহামদুলিল্লাহ সবগুলোতে আমি এ প্লাস পেয়েছি। এখন যখন দেখতেছি জিনিসটা তখন মনে একটা শান্তি। আমি সন্তুষ্ট এবং মা বাবা তারাও সন্তুষ্ট হয়েছে। ফলাফলের আনন্দটাও শুধু শিক্ষার্থীদের নয়, এই হাসির পিছনে আছে পরিবারের ভূমিকাও। তাই তো কাঙ্ক্ষিত ফল পেয়ে আনন্দে সামিল হয়েছেন বাবা মা ও শিক্ষকরাও। আমার আল্লাহ তাআলা আমার ডাকটা যে শুনতে পেরেছি, এটি আল্লাহকে শুকরিয়া। টেনশন বেশি ছিল যে কি হয় না হয়। পাশের হার যেটা আছে সেটা আমরা বজায় রেখেছি, 97.97 আছে, 98% আমরা বলতে পারি। হাসি, আনন্দ আর আবেগের এই মুহূর্ত পেরিয়ে এখন শিক্ষার্থীদের সামনে অপেক্ষা করছে নতুন এক অধ্যায়। অপেক্ষার ঘড়ি থেমেছে, খুলেছে ফলাফলের খাতা। কেউ সেখানে খুঁজে পেয়েছে নতুন স্বপ্নের গল্প, কেউ খুঁজে পেয়েছে আগামী লড়াইয়ের নতুন সাহস। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আজ হাসি, কান্না, আজ ভালোবাসায় পুরোপুরি মুখর হয়ে উঠেছে শিক্ষার্থীদের উল্লাস আর পদচারণায়। একটি ফলাফলের অপেক্ষার গল্প আজ শেষ হয়েছে, শুরু হলো এই শিক্ষার্থীদের আগামীর পথ চলার নতুন গল্প, নতুন স্বপ্ন। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা। এসএসসি বা এইচএসসি ফলের দিন মানেই একসময় ছিল স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের মিলন মেলা। নোটিশ বোর্ডে রোল নাম্বার খোঁজা, কাঙ্ক্ষিত ফল দেখে সহপাঠী আর শিক্ষকদের জড়িয়ে ধরে উল্লাস, কিংবা মিষ্টি মুখের সেই চিরাচরিত দৃশ্য এখন অনেকটাই স্মৃতির পাতায়। ডিজিটাল যুগে এখন রোল নম্বর মেলাতে স্কুলে দৌড়াতে হয় না। স্মার্টফোনের এক ক্লিকেই ঘরে বসে মিলে যায় কাঙ্ক্ষিত রেজাল্ট। প্রযুক্তির ছোঁয়ায় উদযাপনের প্রক্রিয়া বদলে গেলেও আনন্দের আবহ কি আগের মতোই আছে? শিহাব জাহিদের প্রতিবেদন। একসময় ফল প্রকাশের দিন সকাল থেকেই স্কুলের উঠোনে জমে উঠত উৎসাহী শিক্ষার্থীদের ভিড়। নোটিশ বোর্ডে কাঙ্ক্ষিত রোল নম্বরটি খুঁজে পাওয়ার পর যে বাদ ভাঙা উল্লাস দেখা যেত তা যেন ছড়িয়ে পড়ত পুরো এলাকায়। তবে সময় বদলেছে। ওয়েবসাইটের রিলোড বা মোবাইল অপারেটরের খুদে বার্তার বদৌলতে এখন ফল পৌঁছে যায় হাতের তালুতে। শারীরিক উপস্থিতি কমেছে, রূপ বদলেছে উদযাপনের সংস্কৃতিরও। সমবেত আনন্দের স্থান দখল করেছে ডিজিটাল প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাস কিংবা পরিবারের ছোট পরিসরে। আমাদের সময় হতো কি যে 10টা 11টা 12টার দিকে হয়তো রেজাল্টটা হতো, কিন্তু টানিয়েই দিতেন। স্কুলে এসে রেজাল্টটা সবার মধ্যে, টিচার বন্ধু বান্ধবের মধ্যে আনন্দ ভাগ করে নেওয়াটা এটা আলাদা একটা মজা ছিল। আগে আমরা স্কুলে গিয়েই আগে রেজাল্ট সংগ্রহ করতাম, ওভাবে তো আসলে ওরকম মোবাইল ইন্টারনেটের যুগ ছিল না। প্রক্রিয়াগত এই রূপান্তর কেবল প্রযুক্তিগত নয়, বরং সামাজিক ও মানসিক বিনিময়ের রূপও বদলে দিয়েছে। বন্ধুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলা কিংবা একসঙ্গে মিষ্টি খাওয়ার অনুভূতির জায়গা নিয়েছে ইমোজি আর ভার্চুয়াল শুভেচ্ছা। তবে আনন্দের যেই মূল উৎস, সেই অর্জনের তৃপ্তিতে ভাটা পড়েনি একটুও। A+ নয়, সত্যিকার অর্থে ফলাফলের বা রেজাল্টের বা পড়াশোনার যে গুণগত মান, এই গুণগত মানের দিকে আমাদের দৃষ্টি দেওয়া উচিত। এই সময়ের উদযাপনটা আমার কাছে একটু কম মনে হয়। আমরা যেমন দাঁড়ায় থাকতাম, রেজাল্ট ডিক্লেয়ার করতো, সবাই একটা অন্যরকম একটা আয়োজন ছিল। প্রজন্মের এই ব্যবধানে উদযাপনের ধরন পাল্টালেও অনেক অভিভাবক মনে করেন এতে পরিবারের আনন্দের ঘনিষ্ঠতা কম নয়, বরং কিছুটা বেড়েছে। উদযাপনের সংস্কৃতি কিছুটা চেঞ্জ হয়েছে, যেহেতু যুগও চেঞ্জ হয়েছে, সময় চেঞ্জ হয়েছে। ভালো হওয়ার পরে যেভাবে উৎপন্ন ছিলাম এখনো সেই একইভাবে উদযাপন হচ্ছে, বাট তাদের ওয়েগুলো ডিফারেন্ট। তখন ছাত্র হিসেবে এনজয় করছি, এখন বাবা হিসেবে এনজয় করছি। উদযাপনের মাত্রাটা একটু ছোট ছিল, আমরা যেহেতু মফস্বলে পড়াশোনা করেছি। কাগজের নোটিশ বোর্ড থেকে ডিজিটাল স্ক্রিন, উৎসবে সংযুক্ত হয়েছে নতুন মাত্রা। মাঠের কোলাহল হয়তো কমেছে, কিন্তু কাঙ্ক্ষিত সাফল্যের পর এক চিন্তে হাসির যে দীপ্তি তা আজও রয়ে গেছে অমলিন।
শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাথে শহীদ ওসমান হাদির খুনিদের দ্রুত ফেরত পাঠানোর তাগিদও দিয়েছেন তিনি। সকালে সচিবালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠকে তিনি এই অনুরোধ জানান। ভারতের হাইকমিশনার জানান, নরেন্দ্র মোদী বাংলাদেশের সাথে সুসম্পর্ক চান। দীনেশ ত্রিবেদী আরও জানান, মোদী মনে করেন আলোচনার মাধ্যমে দুদেশের যে কোনো সমস্যার সমাধান সম্ভব। দায়িত্ব নেয়ার 2 মাসের মাথায় প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার। তারেক রহমানকে একটি কাশ্মীরি শাল উপহার দেন তিনি। বৈঠকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করতে দিল্লির প্রতি অনুরোধ জানান প্রধানমন্ত্রী। কথা হয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির খুনিদের ফেরত দেওয়ার বিষয়েও। আলোচনায় উঠে আসে ব্রিক্স সম্মেলনে তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ প্রসঙ্গ। মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিক্সে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে চেয়ারপারসন অফ ব্রিক্স বিএমস্টেক। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানান, বাংলাদেশ হেয় প্রতিপন্ন হয় এমন কিছু করা হবে না বলে আশ্বস্ত করেছে ভারত। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য আমরা আশা করি ভারত এই ব্যাপারে পজিটিভলি সাড়া দিবে। এছাড়া শহীদ হাদির হত্যাকারীদেরকে যত দ্রুত সম্ভব আমাদের কাছে প্রত্যর্পণ করা। আমি আশা করব যে আমাদের রাষ্ট্রের কোনো স্তম্ভকে আন্ডারমাইন করার কিছু তারা আর করবেন না। তাদের সঙ্গে আমার যা কথা হয়েছে তাতে আমি কিছুটা হলেও আশ্বস্ত। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সাথেও বৈঠক করেন হাইকমিশনার। পরে প্রশ্নের জবাবে জানান, তারেক রহমানের সাথে বৈঠক করে দুদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে খুবই আশাবাদী তিনি। ভারত বাংলাদেশের ঐতিহাসিক ও প্রতিবেশী সম্পর্ক বদলে ফেলা সম্ভব নয় বলেও মন্তব্য তার। আপনার প্রধানমন্ত্রী পাবলিকের মানুষ, খুবই ভালো লাগলো, ভালো আলোচনা হলো, খুবই ভালো। উই আর লুকিং ফরওয়ার্ড। আমাদের ইনভিটেশন তো আগে থেকে আছে। ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে, এটা আমি কনফিডেন্টলি বলতে পারি। কোনো ইস্যু নাই যা আমরা বসে সেটেল করতে পারি না। আর আমাদের মধ্যে ইট ইজ এ উইন উইন সিচুয়েশন। ইন্ডিয়ার সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ একই জিনিস চায়, সম্পর্ক ভালো, এটা ন্যাচারাল। তারেক রহমান ব্রিক্স সম্মেলনে অংশ নেবেন কিনা সেই প্রশ্নে হাইকমিশনার পরিষ্কার কিছু বলেননি। সবই ভালো হবে। শানাদি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। ফ্যাসিবাদী শাসক বাংলাদেশকে ঋণ ও আমদানি নির্ভর দেশে পরিণত করেছিল। ভঙ্গুর এই দেশটিকে এখন পুনর্গঠনের পালা। দুপুরে রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, চলতি মেয়াদের মধ্যেই দেশের সকল নাগরিককে সামাজিক সুরক্ষা বলয় ও অর্থনৈতিক সহায়তা কাঠামোর মধ্যে আনতে চায় সরকার। উন্নয়নের সুফল যেন পৌঁছে যায় প্রত্যন্ত জনপদেও, এই লক্ষ্যেই নতুন ভাবনা এসডিজি ভিলেজ। জাতিসংঘের 17টি টেকসই উন্নয়ন লক্ষ্যের সঙ্গে মিল রেখেই সাজানো হচ্ছে গ্রামের উন্নয়ন পরিকল্পনা। জাতীয় সম্মেলন 2026 অর্থমন্ত্রীর সভাপতিত্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি কনফারেন্সে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তরুণদের দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ তৈরি, স্বাস্থ্য ও শিক্ষার বিনিয়োগ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করাকে রাখা হয়েছে অগ্রাধিকারে। রিকভারি, রিহ্যাবিলিটেশন এবং রিকনস্ট্রাকশন, এই 3R কৌশল গ্রহণ করেছে, যার মাধ্যমে সাময়িক স্থিতিশীলতা থেকে শুরু করে দীর্ঘমেয়াদী কাঠামোগত রূপান্তর সবকিছুই একটি সুসংহত পথনকশা বাস্তবায়িত হবে। প্রধানমন্ত্রী বলেন, শুধু শহর কেন্দ্রিক উন্নয়ন নয়, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতেও নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা। দেশ এবং পুনর্গঠনের এই যাত্রা পথে অবশ্যই এসডিজির গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকারযোগ্য। 5 বছরে 20,000 কিলোমিটার নদীখাল খনন এবং 25 কোটি বৃক্ষরোপণের লক্ষ্য তুলে ধরেন সরকার প্রধান। মাদ্রাসা ভিত্তিক শিক্ষা, নবায়নযোগ্য জ্বালানি, গ্রাম পর্যটন, ব্লু এমপ্লয়মেন্ট, ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, বৃক্ষরোপণ, খাল খনন এবং ইকো ট্যুরিজম সহ বিভিন্ন কর্মসূচি একযোগে
পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করা হবে। এই উদ্যোগের সাফল্যের ভিত্তিতে ভবিষ্যতে সারা দেশের অন্যান্য গ্রামে এই মডেল সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে সরকারের। গ্রাম থেকে জাতীয় পর্যায়ে এই ধারাবাহিক পরিবর্তনের মধ্য দিয়েই 2030 সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে বাংলাদেশ এগোতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী। এসডিজি বাস্তবায়নের নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। সদস্য গণভোটের রায় অস্বীকার, সন্ত্রাস, চাঁদাবাজি ও হামলা মামলা করে শেখ হাসিনার পথেই হাঁটছে বর্তমান সরকার, এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে গাইবান্ধার শাকহাটার বোনারপাড়ায় নিহত সাইফুল্লাহ বাড়ি ও সালাউদ্দিনের হত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। জানান, জনগণের ট্যাক্সের টাকায় দেশের উন্নয়ন হয়, তাই বৃহত্তর রংপুরবাসীকে যারা বঞ্চিত করবে তারা গণদুশমন হিসেবে চিহ্নিত হবে। যে পথে হাঁটছেন, যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটতেছেন। আপা যাওয়ার আগে বলতে আমি পালাই না, অমুকের মেয়ে পালায় না। গণভোট না মানলে শুধু না হবে না, একসময় নাই হয়ে যাবে। রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন সংগ্রহ করেছে 11 দলীয় ঐক্য। সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জোটের 11 সদস্যের প্রতিনিধি দল ইসি সচিব আক্তার আহমদের সঙ্গে বৈঠক করেন। মনোনয়নপত্র সংগ্রহের পর নেতারা জানান, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে 11 দল। জুলাই সনদ নিয়ে বিএনপি জাতিসংঘে যেই দ্বিচারিতা করেছে তা তুলে ধরতেই এই নির্বাচনে অংশ নেয়া। গণভোটটা রাইটার দিয়ে বাস্তবায়ন হতো, আজকে এই নির্বাচনে সঠিক গণতন্ত্রের প্রতিফলনটা ঘটত। এ রাষ্ট্রের যে ধাপে ধাপে যে বাধা, মানুষের অধিকার যে বাধাপ্রাপ্ত হচ্ছে, এটাকে আমরা উঠিয়ে দিতে চাই। আন্দোলন দমাতে গণমাধ্যমের উপর সেন্সরশিপ আরোপ এবং সংবাদ প্রচার বন্ধে সরাসরি নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের। তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের সাথে ফোন আলাপের রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। এছাড়া বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসানকে 27 আগস্ট ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটা অফ করে দিছি গতকাল থেকে, আজকে বলে রাখছি যেগুলো শুনবেন না অফ করে দিতে সাথে সাথে। এভাবেই 24 জুলাই আন্দোলনের উত্তাল সময়ে টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর সে নির্দেশনা পাওয়ার পর চ্যানেল বন্ধের হুমকি ও সেন্সরশিপের রূপরেখা তুলে ধরেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। আজকে যেন কোনো সংঘাতের খবর না দেয়। আজকে ওদেরকে বলছি যে আজকে যদি কোনো ক্লাসের মারামারির ভিডিও ফুটেজ বা ছবি দেখায়, ওদেরকে এনিমি অফ দ্য স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হবে এবং সারা জীবনের জন্য বন্ধ করে দেবো। আমি থ্রেট করে রাখছি আজকে। আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও প্রাণহানির ঘটনা যেন গণমাধ্যমে না আসে, তা ধামাচাপা দিতেই নেওয়া হয়েছিল কঠোর সেন্সরশিপের পথ। প্রসিকিউশনের দাবি, দেশের সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছানো ভেস্তে দিতেই তৎকালীন সরকারের শীর্ষ পর্যায় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। যে বঙ্গবন্ধু স্যাটেলাইট গুলোকে বসে রাখছে, যে আপনি কনস্ট্যান্টলি দেখবেন যে টিভি ক্লাসের ছবি দেখাবে সাথে সাথে অফ করে দেবেন। আমার কোনো পারমিশনের জন্য মেসেজ পাঠাবেন না, আপনাকে ঢালাও পারমিশন দিয়ে রাখলাম। ফাঁস হওয়া এই ফোন আলাপে কেবল সংবাদ মাধ্যম বন্ধের হুমকি নয়, উঠে আসে ছাত্র আন্দোলনকে বিতর্কিত করার রাজনৈতিক অপচেষ্টাও। আন্দোলনকারীদের ওপর চড়াও হতে এবং কারফিউয়ের যৌক্তিকতা দেখাতে বয়ান তৈরির কৌশলও আলোচনা করা হয় দুই মন্ত্রীর মধ্যে। বিভিন্ন সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের যেমন করে আন্দোলনকারীদের উপরে আক্রমণ করার নির্দেশনা দিয়েছেন, ঠিক তেমনি টেলিফোনে কথোপকথনের মাধ্যমে সারা বাংলাদেশে তিনি একটি সমন্বয় করেছেন এই আন্দোলন দমনে তার নেতাকর্মীদের এবং সরকারের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের, মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ, ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়ায় এই কল রেকর্ড ইতিমধ্যেই প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। সৌদি আরবের রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ আগুন কেড়ে নিয়েছে 16 বাংলাদেশির প্রাণ। এর মধ্যে রয়েছেন নওগাঁর আত্রাই উপজেলার 13 জন এবং নাটোরের নলডাঙ্গার 3 শ্রমিক। তাদের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। বাবুল আক্তার রানার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একসঙ্গে বেড়ে ওঠা, একসঙ্গে স্বপ্ন দেখা,
ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্নের শেষটাও হলো একসাথে। সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় আগুনে প্রাণ হারানো দুই ভাই মোহন ও সুমনের নিথর দেহের অপেক্ষায় এখন পুরো পরিবার। মৃত্যুর আগে মাকে মোবাইলে শেষবারের মতো মোহন বলেছিলেন, চলে যাচ্ছি মা, আর কথা হবে না। সন্তানের সেই শেষ অডিও বার্তায় এখন মায়ের কাছে বেঁচে থাকার একমাত্র স্মৃতি। আর সেই কণ্ঠ শুনে বারবার কান্নায় ভেঙে পড়ছেন মা। ওরে মা কা ডাকিছে রে, বাবা কাছে ভাত খাস ভাত। এখন তো মনে করেন সব চলে গেল, কারখানার ভাড়া চলে গেল, টাকা চলে গেল, কারখানা চলে গেল, বাকি দোকান বাকি চলে গেল। নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের গন্ড গোহালি গ্রামের আরেক বাসিন্দা কলিমুদ্দিন। পরিবারের সচ্ছলতার আশায় তিনিও পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। সেই প্রবাসী হলো সব আশা মৃত্যু। আমাদের সন্তানরা আমাদের দেশে যেন ফিরে দেয়নি, সরকারের কাছে আবেদন এটাই আমরা চাই। শুধু গন্ড গোহালি নয়, আত্রায়ের পারকাসুন্দা, ডুবাই, সাধনগড় সহ কয়েকটি গ্রামে এখন শোকের ছায়া। একই কারখানায় কাজ করতেন এসব গ্রামের 13 যুবক। পরিবারের মুখে হাসি ফোটাতে তারা পাড়ি জমিয়েছিলেন হাজার মাইল দূরে। তাদের ফিরতে হচ্ছে নিথর হয়ে। স্বজন আর প্রতিবেশীদের একটাই দাবি, দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক প্রিয়জনদের মরদেহ। কয়েকদিন আগে কথা ছিলাম যে ভাই ব্যথা শীত অল্প দিন মাসখানেকের মধ্যে ব্যথা আসতে চেষ্টা করতেছি। এদিকে সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত 16 বাংলাদেশি নাগরিকের মরদেহ আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া শেষ হলে তাদের পরিবারের সম্মতি অনুসারে মরদেহ নিয়ে আসা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জ্বালানি তেল আমদানি ও বিপণন কার্যক্রম বেসরকারি খাতে উন্মুক্ত হলে দেশের জ্বালানি নিরাপত্তা বাড়বে, খরচ কমবে বৈদেশিক মুদ্রার, এমনটি মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে আমদানি এবং বিপণনের পাশাপাশি অপরিশোধিত তেল শোধনাগার স্থাপনের সুযোগও থাকা উচিত বেসরকারি উদ্যোগের। দরকার হলে বিনিয়োগকারীদের উৎসাহিত করতে লজিস্টিক সহায়তা প্রদান করতে হবে সরকারকে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দেশের অর্থনীতির আকার। বাস্তবতার বিবেচনায় গড়ে উঠেছে বিভিন্ন ছোট বড় শিল্প কারখানা। একই সঙ্গে বেড়ে চলেছে জ্বালানির চাহিদা। প্রশ্ন উঠেছে, এই ব্যাপক চাহিদার যোগান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসির একার পক্ষে নিশ্চিত করা সম্ভব হচ্ছে কিনা। পরিসংখ্যান বলছে প্রতিষ্ঠানটির সিস্টেম লস 20%-এরও বেশি। ফলে বহু বছর ধরেই শিল্প কারখানাগুলো ভুগছে গ্যাস, বিদ্যুৎ ও তীব্র জ্বালানির সংকটে। এমন বাস্তবতায় জ্বালানির তেল আমদানি ও বিপণন কার্যক্রম বেসরকারি খাতে উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। সরকারিভাবে জ্বালানি খাতকে যদি দিতে চায় সেই ক্ষেত্রে অবশ্যই শিল্পের জন্য ভালো হবে এবং নতুন নতুন বিনিয়োগ সৃষ্টি হবে, উৎপাদনের মান বৃদ্ধি হবে এবং দেশের অর্থনীতিতে একটা ইতিবাচক সুফল বয়ে আনবে। বিশেষজ্ঞরা বলছেন, বেসরকারি খাতকে জ্বালানি আমদানির সুযোগ দিলে বাজারে প্রতিযোগিতা তৈরি হবে, যা দীর্ঘমেয়াদে মজবুত করবে অর্থনীতির ভিত্তি। ইকোনমি বড় হলে তখন হয় কি, প্রাইভেট সেক্টর ইন্টারেস্ট যখন গ্রো করে সেটাকে সুযোগ করে দেওয়া উচিত। কোয়ালিটি অ্যান্ড প্রাইসিং এর ব্যাপারে একটা কথা আসবে, তো সেটা তো রেগুলেটরি কমিশন যেটা আছে তারা দেখবে। যারা কোয়ালিটি মেনটেন করতে পারবে না বা প্রাইসিং এ কুলাবে না, তারা আউট অফ দ্য বিজনেস হবেই। আমরা ব্যবসায়ী উদ্যোক্তারা যেটা চাই, আমরা কোয়ালিটি এনার্জি চাই, সো দ্যাট আপনি যদি যখন বেসরকারি খাত থেকে আমন্ত্রণ জানাবেন, সেখানে একটা প্রতিযোগিতা তৈরি হবে। সে আন্তর্জাতিক বাজার থেকে কম্পিটিশন করে সে যদি নিয়ে আসতে পারে তাহলে মনে করেন ভালো হবে। সংকট সমাধানে কেবল ইস্টার্ন রিফাইনারির ওপর নির্ভর করে থাকার পক্ষে নন বিশেষজ্ঞরা। যুক্তি হিসেবে বলছেন, প্রতিষ্ঠানটির সক্ষমতার অভাব আছে। এ কারণে মোট চাহিদার অর্ধেকেরও বেশি পরিশোধিত জ্বালানি তেল বাংলাদেশকে আমদানি করতে হচ্ছে চড়া দামে। খরচ হচ্ছে বিপুল বৈদেশিক মুদ্রা। তাদের মতে, বেসরকারি উদ্যোগে রিফাইনারি নির্মাণ হলে কমবে পরিশোধিত জ্বালানির আমদানি। পৃথিবীতে কি সব কি সরকারি ওনারশিপের রিফাইনারি নাকি? প্রাইভেটলি ওন রিফাইনারিজ আছে মেনি। তো ঠিক আছে, আমাদের এখানে জিনিসটা যেহেতু ক্যাপিটাল ইন্টেন্সিভ একটা ভেঞ্চার হবে, তো এখানে প্রাইভেট পাবলিক দুইটা পার্টিসিপেট করুক না। সরকার যদি মনে করে তারা মাইনরিটি শেয়ার হোল্ডিং করুক 30%, 40%।
ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান কিংবা ভিয়েতনামের মতো প্রতিবেশী ও সমকক্ষ দেশগুলোর জ্বালানি খাতে বেসরকারি অংশগ্রহণের মডেল এবং এ খাতে বৈশ্বিক চর্চা কি তা বিশ্লেষণ করে বাংলাদেশের উপযোগী মডেল খুঁজে বের করার উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাদের মতে দেশের বৃহত্তর স্বার্থেই বেসরকারি উদ্যোগকে এই খাতে সম্পৃক্ত করা উচিত, আর তাহলে দ্রুত জ্বালানি সংকটের সমাধান হবে এবং সুফল পাবে সাধারণ মানুষ, চাঙ্গা হবে সামগ্রিক অর্থনীতি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। আবারও জেনজি আন্দোলনে উত্তপ্ত ভারত। রণক্ষেত্র ঝাড়খণ্ডের রাঁচি। প্রশ্ন ফাঁস ও নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বিধানসভা ঘেরাও কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। দিনভর চলে শিক্ষার্থী পুলিশের সংঘর্ষ, হয় ধরপাকড়। এর মধ্যেই প্রশ্ন ফাঁস মামলায় জেপিএসসির সাবেক চেয়ারম্যানকে গ্রেপ্তার করে পুলিশ। আন্দোলন ঘিরে তীব্র হচ্ছে সরকার বিজেপির রাজনৈতিক সংঘাত। ব্যারিকেডের ওপারে পুলিশ, এপারে হাজারো শিক্ষার্থী, চাকরি প্রার্থী। স্লোগানে উত্তাল রাঁচির জনপদ। এক পর্যায়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা, আর তাতেই পরিস্থিতি সংঘর্ষের রূপ নেয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে। বিধানসভা অভিযান ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। হেমন্ত সরেনের এটা করা উচিত হয়নি। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম, হঠাৎ পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে। পুলিশের ব্যারিকেডের কাছে প্রতিবাদরত ছাত্রদের উপর বর্বর লাঠিচার্জ করা হয়েছে। জেপিএসসি ও জেএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস ও নিয়োগে অনিয়মের অভিযোগে 2 সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলন করছেন চাকরি প্রার্থীরা। অনশনে বসেছেন অনেকে। সরকারের সঙ্গে 6ষ্ঠ দফার আলোচনাও ব্যর্থ হওয়ায় বিধানসভা অভিযানের ডাক দেন তারা। তবে আন্দোলনের মধ্যে প্রশ্নফাঁস মামলায় জেপিএসসির সাবেক চেয়ারম্যান এল খিয়ারতেনকে গ্রেফতার করে রাজ্য সিআইডি। এর আগে সমনের মুখে কমিশনের 3 কর্মরত সদস্য পদত্যাগ জমা দেন। একই ইস্যুতে রাজনীতি মাঠও উত্তপ্ত। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনের সামনে বিক্ষোভ করেছে বিজেপি। রাজ্য সরকারের বার্তা, আন্দোলনকে কোনোভাবেই রাজনৈতিক ফায়দার হাতিয়ার হতে দেয়া যাবে না। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।